ভালো নেই অভিনেতা আফজাল শরীফ, ভুগছেন অসুস্থতায়, আছেন অর্থ সংকটে। দোষ বন্ধুরা কিছু দেয় চলে, বাট আমি এফডিসি আমাদের সমিতির কাছে কোনো সময় আমি কোনো কিছু চাইটাই না। সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার খল অভিনেতা ডন। চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচন নিয়ে আবারও অনিশ্চয়তা। খসরু শামসুল আলমের বিরুদ্ধে উজ্জ্বল লিপু পরিষদের নানা অভিযোগ। আমি হওয়ার পরে দেখা গেল যে ভাইস প্রেসিডেন্ট হয়ে গেছে, সেক্রেটারি হয়ে গেছে, এটা তো আপনারা জানেন। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটওয়ার প্রেজেন্টস শোবিজান স্টাইল 24 এর আয়োজন। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। ভালো নেই অভিনেতা আফজাল শরীফ। নাটক সিনেমায় যার অভিনয় সংলাপে হাসির রোল উঠত পর্দায়, তার সময় এখন কাটে নীরবে, একাকিত্বে। দীর্ঘদিন অভিনয়ের বাইরে থাকা এই অভিনেতার খোঁজ নিতে গিয়েছিল চ্যানেল 24। আলাপচারিতায় জানালেন, ক্ষয়বাতে আক্রান্ত হয়ে ভালো নেই তিনি, ভুগছেন চরম অর্থ সংকটে। একটা সময় যে অভিনেতার অনবদ্য অভিনয়ে দর্শক হাসত, আজ সেই অভিনেতারই নেই জীবনের ছন্দ। বলছি ছোট পর্দা কিংবা বড় পর্দায় দর্শক মাতানো অভিনেতা আফজাল শরীফের কথা। 1988 সালে হুমায়ুন আহমেদের জনপ্রিয় ধারাবাহিক নাটক বহুব্রীতে কাদের চরিত্রে নজর এসেছিলেন সবার। এরপর 1993 সালে পদ্মা নদীর মাঝি সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক। 6 শতাধিকের বেশি সিনেমা এবং অসংখ্য নাটকে অভিনয় করে বাংলা চলচ্চিত্র ও নাট্যাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করায় অভিনেতা বর্তমানে আছেন শারীরিক নানা অসুস্থতায়। আমি গত প্রায় 3 বছর যাবৎ কোনো কাজ টাজ করি না, শুটিং করি না তেমন একটা। মাঝে মাঝে ছোটোখাটো দু একটা বিজ্ঞাপন আসলে করি, আর ওই বাড়িতে যদি লিফট না থাকে তাহলে তো আমি করি না, কারণ আমার তো স্পাইনাল কোডের সমস্যা। তার মধ্যে এর মধ্যে করাইছি আমি পোস্টেড অপারেশন। শারীরিক অবস্থার অবনতিতে গুনতে হচ্ছে চিকিৎসা ব্যয়। কর্মজীবনে না থাকায় আর্থিক অনটনে কাটছে সংসার। জীবনের এ পর্যায়ে এসে যেন শুধুই অপ্রাপ্তি আর অসহায়ত্ব অভিনেতার সঙ্গী। বাবা যা দিয়া গেছে আমাদের 3 ভাইরে মোটামুটি আল্লাহ চালায় নেয়, আর এই দোষ বন্ধুরা কিছু দেয় চলে, বাট আমি এফডিসি আমাদের সমিতির কাছে কোনো সময় আমি কোনো কিছু চাইটাই না। ব্যক্তিজীবনের সংকট ছাপিয়ে এই অভিনেতা চ্যানেল 24-এর সাথে কথা বলেন প্রিয় কর্মস্থল চলচ্চিত্রের সংকট নিয়েও। জানান ভালো গল্পের অভাব, বিনিয়োগের অর্থ ফেরত না আসার কারণেই একের পর এক বন্ধ হচ্ছে সিনেমা হল, পিছিয়ে আছে দেশের শিল্প সংস্কৃতি। সমস্যা যেটা লব্ধি করে সেটা তো রিটার্ন আসে না। আপনি যদি একটা ছবি করতে যান, একেবারে সর্বনিম্ন হইলেও আপনাকে এখন 50 থেকে 80 লক্ষ টাকা লাগবে, উপরে সাকেবরে নিয়ে করলে তো অনেক টাকা লাগবে। তো টাকাটা যদি আপনার রিটার্ন না আসেন আপনি কী করে ছবি করবেন? কাজেই একটা সিনেমা হলের তো অনেক জায়গা লাগে, সেই জায়গাটায় যদি আয় ছাড়া ফালায় রাখে ঢাকা শহরের মতো জায়গায় কিংবা মফস্বল শহরের মতো জায়গায়, তাহলে তো ভদ্রলোকের লস। এইভাবেই বন্ধ হয়ে গেছে বা কমে গেছে। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় শৈলীতে দর্শক ভালোবাসা জয় করেছেন আফজাল শরীফ। এটি যেমন শিল্পীর বড় প্রাপ্তি, তেমনি আক্ষেপ। নিজেকে মেলে ধরার সুযোগ পাননি একজন নির্মাতা হিসাবে। ভক্ত সাধারণের কাছে যেমন চেয়েছেন দোয়া, তেমনি ইচ্ছে সুস্থ হয়ে দ্রুতই কাজে ফিরতে চান আফজাল শরীফ। একটা পর্যায়ে গিয়ে ডিরেকশন দিতে চাইছিলাম, কিন্তু সেটা আমার দেওয়া হল না। নাদিম হাসান, চ্যানেল 24, ঢাকা। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন খল অভিনেতা আশরাফুল হক ডন। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। আজ রোববার দুপুরে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদার গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিমানবন্দর এলাকায় ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে। পরে সিআইডির একটি দল বিমানবন্দরে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়। উল্লেখ্য, আশরাফুল হক ডন সালমান শাহ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রমনা মডেল থানায় দায়ের করা এই মামলায় গ্রেপ্তারের পর তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে। আবারও অনিশ্চয়তার মুখে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির 2026-28 মেয়াদের নির্বাচন।
আপাতত 2 মাসের জন্য স্থগিত হয়েছে এই নির্বাচনের এই জটিলতার পেছনে প্রযোজক খোরশেদ আলম খসরু ও শামসুল আলমকে দায়ী করছে উজ্জ্বল লিপু পরিষদ। রবিবার সকালে বিএফডিসিতে এক সংবাদ সম্মেলনে বিপরীত প্যানেল খসরু ও শামসুল আলমের অসৎ উদ্দেশ্য আর নির্বাচন দীর্ঘায়িত করার বিষয় তুলে ধরে উজ্জ্বল লিপু পরিষদ। বক্তব্যে উঠে আসে এফবিসিসিআই এর 2025-18 ক ধারা 2005 সাল থেকে 2021 সাল পর্যন্ত 4 মেয়াদে কার্যকরী কমিটিতে থাকায় প্রার্থী হওয়া কেন অবৈধ হবে না সেই বিষয়টি তুলে ধরেন আয়োজকরা। জানান, ধারা অমান্য করার এই পথ যতদিন পর্যন্ত তারা পরিহার না করবে ততদিন পর্যন্ত একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো ক্ষমতা পেতে অবৈধ পথে হাঁটছে বিপরীত প্যানেলের সভাপতি, সাধারণ সম্পাদক প্রার্থী। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধের আহ্বান জানায় উজ্জ্বল লিপু পরিষদ। প্রেসিডেন্ট প্রার্থী যখন আদনান হয়েছে, পরের দিন তো আমি প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছি। আমি হওয়ার পরে দেখা গেল যে ভাইস প্রেসিডেন্ট হয়ে গেছে, সেক্রেটারি হয়ে গেছে। এটা তো আপনারা জানেন। তো এই সমস্ত বিষয়গুলোর পিছনে যে রহস্য, সেই রহস্যগুলো আমরা উদ্ঘাটন করার চেষ্টা করেছি আমাদের প্রযোজক সমিতির সদস্যদের জন্য। আপনারা সবাই মনে হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা জানেন, জানা উচিত সবার। তো ওরা যেমন ভারতবর্ষ দখল করার একটা চিন্তা নিয়ে বাংলাদেশে আসছিল, তো আমাদের এই নির্বাচন এবং এফডিসির কেন্দ্রিক পরিবেশটা এরকম হয়ে গেছে যে এখন যেহেতু কথা হচ্ছে যে উজ্জ্বল সাহেব নির্বাচন বন্ধ করতেছে। আচ্ছা ঠিক আছে, উজ্জ্বল সাহেব আসলে কিন্তু নির্বাচন বন্ধ করেনি। এই লোকটাকে আমরা সবাই মিলে রিকোয়েস্ট করে নিয়ে আসছি যে আমাদের একটা মুরব্বী মানুষ না ইন্ডাস্ট্রিতে, আপনি একটু আসেন, একজন মুরব্বী আইসা আমাদের অনেক প্রবলেম এগুলোকে একটু শর্ট আউট করে দেন। উনি নির্বাচন করার জন্য রাজি ছিল না, ওনাকে আমরা নিয়ে আসছি। এই যে 40 জন আমরা দাঁড়াইছি, শুধু 2 জন মাত্র লোক বাদে কোনো ক্যান্ডিডেট বাতিল হয়েছে বলেন? তাদের প্যানেলে তো আরো 17 জন আছে। আমরা কি বলছি তাদের বিরুদ্ধে বিনা ভোট? 2 জন ডিফেক্টিভ ক্যান্ডিডেট, যেটা আজকে ছেড়ে দিয়ে যদি এই প্রযোজক সমিতি গত ইলেকশন 19-এর সময় 35 লক্ষ টাকা খরচ হয়েছে। আবার একটা ইলেকশন করবেন, 35 লক্ষ প্লাস আমাদের ক্যান্ডিডেটদের টাকা, এগুলি খরচ হবে 6 মাস যাবে না, চ্যালেঞ্জ। আর কেউ যদি বলেন যে এটা টিকে থাকবে লিখিত দেন, আমরা কিছুই করবো না। মঞ্চের পর এবারে চলচ্চিত্র পরিচালনায় নাম লেখালেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। সুনামগঞ্জের হাওড়াঞ্চলের প্রকৃতি, জীবন বৈচিত্র্য ও পরিবেশ দূষণের গল্প নিয়ে তিনি নির্মাণ করেছেন তার প্রথম চলচ্চিত্র সোমেশ্বরী। ইন্টারন্যাশনাল একাডেমি ফিল্ম অ্যান্ড মিডিয়ার উদ্যোগে গ্রিন ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমাটি বর্তমানে সম্পাদনার টেবিলে রয়েছে বলে চ্যানেল 24-কে জানিয়েছেন নওশাবা। তিনি আরও বলেন, এই সিনেমাটি নিয়ে আমার অনেক বেশি স্বপ্ন রয়েছে। আন্তর্জাতিক কয়েকটি চলচ্চিত্র উৎসবে সিনেমাটি পাঠানোর প্রস্তুতি চলছে। সবশেষে কিছুটা আক্ষেপের সুরে নওশাবা জানান, আমাদের মতো নির্মাতাদের জন্য প্রযোজক পাওয়া কঠিন। তাছাড়া এখনকার সময়ে বড় তারকা না হলে কেউ বিনিয়োগ করতে চায় না। থিয়েটার নিয়ে আছি, থিয়েটার কর্মী হিসেবে কাজ করছি, নির্দেশনা শেখার চেষ্টা দিচ্ছি আমার নিজের দল টুগেদার উইকেন্ডে। আরশিনগরের সাথে সিদ্ধার্থে কাজ করছি, তীরন্দাজের সাথে কণ্ঠনালী সূর্য করেছি, একটা সাহস নিয়ে একটা সিনেমা ডিরেকশনও দিয়ে ফেলেছি, যেটা গ্রিন ফিল্মসের আন্ডারে, সেটা আমি একা দেইনি, সম্মিলিতভাবে দিয়েছি, যেটা নাম হচ্ছে সোমেশ্বরী। সেটা এডিটিং টেবিলে আছে, এখন একটা স্ক্রিপ্টিংয়ের কাজ চলছে। সেইটা নিয়ে আমার দারুণ অনেক স্বপ্ন। সো সেটা নিয়ে নেক্সট ইয়ার ইচ্ছে আছে যদি কোনো প্রডিউসার পাওয়া যায়, কারণ আমাদের মতো ফিল্ম মেকারদের জন্য আসলে প্রডিউসার পাওয়াটা খুব ডিফিকাল্ট। সো আমরা যেহেতু অনেক স্টার কাস্টিংয়ে হয়তো বা যেতে পারবো না, কিন্তু চেষ্টা করব কন্টেন্টটা যাতে শক্ত মানে ঠিকঠাক হয়। দিনভর দেশ বিদেশে কত ঘটনাই তো ঘটে, সেখান থেকে নির্বাচিত খবর দর্শক এবারে জানাবো 1 মিনিটে। 5 বছর পর প্লেব্যাকে ফিরছেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আগুন। 2021 সালে শত্রু সিনেমার পর সম্প্রতি মোস্তাফিজুর রহমান বাবুর স্বপ্নের নায়িকা সিনেমার টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিলেন তিনি। ভারতের প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গের শ্রদ্ধায় বোনা হলো 25 ফুট দৈর্ঘ্যের একটি গামছা, যাতে শিল্পীর জনপ্রিয় 9টি গানের কলি ও 9টি স্মরণীয় উক্তি ফুটিয়ে তুলেছেন তাঁতি ডালিমে লাহুন গগৈ। ডেঙ্গুতে আক্রান্ত 2 বলিউড অভিনেত্রী সোয়ারা ভাস্কর ও অভিকা কৌর সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অসুস্থতার খবর জানিয়েছেন তারা। প্রথমবারের মতো ভৌতিক সিনেমায় দেখা যাবে বলিউড হিরো বরুণ ধাওয়ানকে।
নির্মাতা অভয় পান্নুর পরিচালনায় যশরাজ ফিল্মসের ব্যানারে আসবে ছবিটি, তবে এখনও প্রকাশ করা হয়নি সিনেমার নাম। অনুমতি ছাড়াই ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় টেইলর সুইফটের জনপ্রিয় গান আগস্ট সহ ব্যবহৃত হয় একাধিক গান। অবশেষে যেগুলো সরিয়ে নেওয়া হলো ট্রাম্পের প্রচারণা দল ও হোয়াইট হাউসের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে। দর্শক, বিরতিতে যাব, তবে তার আগে স্মরণ করব দেশের একজন গুণী সঙ্গীতজ্ঞকে। 5 দশকের ক্যারিয়ারে যিনি সমৃদ্ধ করে গেছেন বাংলা সঙ্গীতকে, তিনি আলাউদ্দিন আলী। 2020 সালের আজকের দিনেই ওপারে পাড়ি জমান এই গীতিকার, সুরকার, বেহালা বাদক, সঙ্গীত পরিচালক। 1952 সালের 24 ডিসেম্বর জন্ম নেওয়া আলাউদ্দিন আলী প্রথমে একজন যন্ত্রশিল্পী হিসেবে পা রাখেন চলচ্চিত্রে 1968-তে। এরপর 1975 সালে সবার নজরে আসেন সন্ধিক্ষণ সিনেমার গান পরিচালনা করে, যে ছবিটি মুক্তি পায় 1976-এ। তার পরিচালনায় বাংলা ছবির দর্শক পায় আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, কেউ কোনোদিন আমারে তো কথা দিল না, শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে এলে সহ অসংখ্য কালজয়ী গান। ক্যারিয়ারে অর্জন করেন 8 বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। রাজনৈতিক ভাঙন, প্রজন্মের ব্যবধান, পারিবারিক দূরত্ব, এমন সমীকরণে আসছে সৃজিত মুখার্জির নতুন ছবি উইঙ্কেল টুইঙ্কেল। এই ছবির গল্পটা 2002 সালে ব্রাত্য বসুর লেখা বিখ্যাত নাটক থেকে নিয়েছেন নির্মাতা, যেখানে অভিনয় করেছেন ঋতিক চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, সোহিনী সরকার ও রজতাভ দত্তর মতো দর্শকপ্রিয় অভিনয় শিল্পীরা। একই নামের বিখ্যাত এই নাটকটি মঞ্চস্থ হয়েছিল 2002 সালে, যার নির্দেশনায় ছিলেন দেবেশ চট্টোপাধ্যায়। উইঙ্কেল টুইঙ্কেল এর গল্পে দেখা যাবে 1976 সালে হারিয়ে যাওয়া একজন রাজনৈতিক বন্দী ফিরে আসবেন 2002 সালে। ফিরে এসে আবিষ্কার করবেন তারই ছেলের সাথে রাজনীতি নিয়ে নানা মতপার্থক্য। এমন প্রেক্ষাপটে ফুটে উঠবে পারিবারিক সম্পর্কের দূরত্ব, সময়ের সাথে বাস্তবতার নানা পরিবর্তন। এই গল্পটিকে এই সিলভার স্ক্রিনে দর্শকদের দেখাতে 2024-এর শেষ দিকে ঘোষণা দিয়েছিলেন সৃজিত মুখার্জি। 2025-এ হয় এর শুটিংয়ের কাজ। অবশেষে 2026-এর 4 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে উইঙ্কেল টুইঙ্কেল। আসছে দীপাবলিতে উৎসবের আমেজে ভারতের দর্শক দেখতে পাবে ভারতের মিথোলজিক্যাল মুভি রামায়ণা। তার দিন 2 আগেই অবশ্য আন্তর্জাতিক পরিমণ্ডলে মুক্তি দেওয়া হবে এই ছবিটি। সদ্যই ভারতীয় গণমাধ্যমে রণবীর কাপুর অভিনীত এই ছবির মুক্তির পরিকল্পনা প্রকাশ করেছেন প্রযোজক নমিত মালহোত্রা। জানা গেছে, ট্রেলারে উল্লেখিত 6 নভেম্বর শুক্রবারেই আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে রামায়ণা। যেহেতু আন্তর্জাতিক পরিবেশনার সূচি অনুযায়ী যে কোনো নতুন ছবি শুক্রবারেই আলোর মুখ দেখে প্রেক্ষাগৃহে। অন্যদিকে 8 নভেম্বর দীপাবলির আয়োজন, সেক্ষেত্রে উৎসবের দিনে 2 দিন পর ভারত জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রামায়ণা। এই ছবিতে রাম দেবতার চরিত্রে অভিনয় করেছেন বলিউডের রণবীর কাপুর, সীতার চরিত্রে আছেন দক্ষিণের সাই পল্লবী, রাবণের ভূমিকা অভিনয় করেছেন দক্ষিণের ইয়াশ। এটি পরিচালনা করেছেন নিতেশ তিওয়ারি। 4 মিনিট 38 সেকেন্ডের ট্রেলার। যে ছবির কথা বলছি সেখানে অভিনয় করেছেন দক্ষিণের ইয়াশ, নয়নতারা, বলিউডের কিয়ারা আদভানি, হুমা কুরেশি, তারা সুতারিয়া। গীতু মোহনদাসের পরিচালনায় তারকাবহুল এই ছবির নাম টক্সিক, আ ফেরি টেল অফ গ্রোন আপ। ওনাম, ভারা মহালক্ষ্মী, রাখি বন্ধন ঘিরে এই ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পাবে 26 আগস্ট, হিন্দি সহ 4 ভাষায়। রূপকথার গল্পে যেমন আছে আলো আঁধারির খেলা, তেমনি এই রূপকথায় আছে রক্ত, প্রতিশোধ আর ক্ষমতার অন্ধকার দুনিয়া। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সেই রহস্যের দুয়ার খুলেছে ইয়াশ অভিনীত টক্সিক সিনেমার ট্রেলারে। একাধিকবার পিছিয়েছে ছবিটির মুক্তির তারিখ, অপেক্ষাও হয়েছে দীর্ঘ। তবে সম্প্রতি প্রকাশ্যে আসে বহুল প্রতীক্ষিত সিনেমাটির ট্রেলার। প্রায় 4 মিনিটের ট্রেলারে পুরো গল্প না খুললেও মিলেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ইয়াশের চরিত্র। ট্রেলারে 2 ভিন্ন অবতারে দেখা গেছে তাকে, একজনের লম্বা এলোমেলো চুল, অন্যজনের ছোট চুল ও দাড়ি। ধারণা করা হচ্ছে 2 ভাইয়ের চরিত্রেই হাজির হয়েছেন এই তারকা। তাদের সম্পর্কের টানাপোড়েনেই যেন এগিয়ে নেবে গল্পের প্রেক্ষাপট।
ছবিতে ইয়াশের বিপরীতে কিয়ারা আদভানিকেও দেখা গেছে একেবারে ভিন্ন অবতারে। সার্কাস পারফরম্যান্সের চরিত্রে হাজির হয়েছে এই অভিনেত্রীর সঙ্গে ইয়াশের চরিত্রের সম্পর্কেও রয়েছে রহস্য ও টানাপড়নের আভাস। পাশাপাশি আরও কয়েকজন নারীর সঙ্গে নায়কের সম্পর্কের ইঙ্গিতও মিলেছে ট্রেইলারে। অ্যাকশন, অন্ধকার আবহ, জটিল সম্পর্ক আর একের পর এক রহস্য সব মিলিয়ে টক্সিকের ট্রেলার তৈরি করেছে নতুন কৌতূহল। শেষ পর্যন্ত রায়া, টিকিট আর ইয়াশের দুই চরিত্রের রহস্য কোন দিকে মোড় নেবে তারই উত্তর মিলবে বড় পর্দায় আসছে ২৬ আগস্ট। কেননা এই দিনেই বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। পানিতে ডুবে শিশু মৃত্যু প্রায়শই খবরের শিরোনামে আসে। শুধু তাই নয়, সাঁতার জানা না থাকায় পানিতে ডুবে দুর্ঘটনাজনিত মৃত্যুর হারও অধিক। তাই তো বর্তমানে অভিভাবকদের মাঝে বেড়েছে সচেতনতা। সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে বাড়ছে শিশু শিক্ষার্থীদের সংখ্যা। আর আমি এখান থেকে সাঁতার শিখে নানু বাড়িতে নদীতে গিয়ে সাঁতার কাটবো। অনেক অনেক দেশ সাঁতার কাটতে কাটতে আমি অন্য দেশে যেতে চাই। ছোট্ট রাহিমের ইচ্ছে নানুবাড়ির পাশের নদীতে সাঁতরানোর। মোহাইমিন চায় সাঁতরে দেশ বিদেশ পাড়ি দিতে, তাই তো এই সাঁতার শেখা। আমি সুইমিং করতে খুব ভালোবাসি। আমি আমার ভাইয়ের সাথে সুইমিং করতে এসেছি। আমার সাথে অনেক বন্ধুরা আসে। ওইটা আমি সাঁতার শিখতে চাই, ন্যাশনাল চ্যাম্পিয়নে যোগ দেওয়ার জন্য। নদীতে সাঁতার কাটবো, পুকুরে সাঁতার কাটবো, অনেক জায়গায় সাঁতার কাটবো। পানিতে জীবন বাঁচাতে, ওজন নিয়ন্ত্রণ আর শারীরিক সুস্থতা ধরে রাখতে শহুরের শিশুদের সাঁতারে আগ্রহী করছেন অভিভাবকরা। সাঁতার তো আসলে একটা ভালো এক্সারসাইজ বটে। আমার মেয়ে কিন্তু সেকেন্ড টাইম ভর্তি করালাম, যেহেতু ওদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস তেমনভাবে নাই, ওরা আশেপাশে খেলতে পারে না বা করতে পারে না। আর সুইমিংটা একটা ফান, এই জন্যই মেনলি সাঁতারের জন্যই করা। যে শারীরিক সুস্থতা বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি যাতে ওরা করে, কারণ সপ্তাহে 2টা দিন পায়, এই 2টা দিনই যদি একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে বাচ্চাদের মেন্টাল ডেভেলপমেন্টও হয়। বর্তমানে বিভিন্ন জায়গায় বেড়াতে গেলে দেখা যায় আশেপাশে পানি থাকে, সুতরাং সেফটি সিকিউরিটির জন্য হলেও বাচ্চাদেরকে সুইমিংটা শেখানো অত্যন্ত জরুরি। রাজধানীর 100 ফিট মাদানী এভিনিউয়ের গ্রিনভিল স্প্ল্যাশ সুইমিং পুল। বেশ কয়েক বছর ধরে এখানে সাঁতার শেখান তানিয়া আক্তার। এই প্রশিক্ষক বললেন, দিনে দিনে বাড়ছে শিক্ষার্থী সংখ্যা। সবাই তো আর সুইমার হবে না, সুইমিং প্লেয়ার হবে না, সবার পক্ষে সম্ভব না। তো লাইফ সেভ করতে পারে এরকম সুইমিংটা যেন সবাই শিখতে পারে, এটা আমরা আর কি চাই। মোট 12টি ক্লাসে সাঁতার শিখছে শিশুরা। সেজন্য দিতে হচ্ছে 1 মাস 15 দিনের মতো সময়। নিজের সুবিধা মতো বেচাই করা যায় ক্লাস। সকাল 8টার সময় মেয়েদের জন্য একটা স্লট আছে, যারা পর্দা করে তাদের জন্য চিন্তা করে করা হয়েছে। প্লাস সকাল 10টা থেকে 11টা একটা স্লট আছে, 11টা থেকে 12টা একটা স্লট, আবার বিকেল 4টা থেকে আরেকটা স্লট শুরু, 4টা থেকে 5টা, 5টা থেকে 6টা। শুক্র শনি ছুটির দিনেই শিক্ষার্থীরা শেখে সাঁতার। বড়দেরও সুযোগ রয়েছে শেখার। রয়েছে পর্দাশীল নারীদের জন্য ভিন্ন ব্যবস্থা। দুর্ঘটনা থেকে জীবন বাঁচাতে, শরীরের ওজন নিয়ন্ত্রণ, হৃৎপিণ্ড এবং ফুসফুস শক্তিশালী রাখতে সরাসরি ভূমিকা রাখে সাঁতার। শহুরের শিশুদের আরও দক্ষ করে গড়ে তুলতে তাই সাঁতারে গুরুত্ব দিচ্ছেন অভিভাবকরা। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। দামি পছন্দের পোশাক কিংবা শখের কার্পেট, কম্বল, যেসব সঠিক যত্নে রাখতে নির্ভর করতে হয় লন্ড্রি সার্ভিস ড্রাই ওয়াশের ওপর, গুনতে হয় 100 থেকে 1000 টাকা। সেসব কাপড় কিন্তু চাইলেই ঘরে বসেই ধুতে পারবেন, তবে এই জন্য মানতে হবে বিশেষ সতর্কতা। এতে যেমন অতিরিক্ত অর্থ ব্যয় কমবে, তেমনি যত্নে থাকবে পছন্দের পোশাক কিংবা ব্যবহার্য জিনিস। অনেক সময় বিভিন্ন কাপড় কেনার পর তাতে লেখা থাকে ড্রাই ওয়াশ, অর্থাৎ মেশিনে ধোয়ার উপযুক্ত এটি নয়। বেশিরভাগ সময় এই লেখার কারণ হলো ডেলিকেট ফ্যাব্রিক, যার মানে এর ধোয়ার প্রক্রিয়া সারতে হবে যত্নের সাথে। বাড়তি কোনো ঘষাঘষি মোচড়ানো এই ফ্যাব্রিককে আরও নাজুক করে দেয়।
অনেক সময় বদলে ফেলে এর স্বাভাবিক আকৃতিও। তাই বারবার রোজকার পরিধেয় কাপড় ড্রাই ওয়াশে দেওয়াটা ঝামেলার এবং কিছুটা ব্যয় সাপেক্ষও বটে। চাইলে কিছু নিয়ম মেনে বাড়িতেই ধোয়া যাবে ড্রাই ওয়াশ নির্দেশিত কাপড়। ব্লক, স্ক্রিন প্রিন্টের কাপড়গুলো গা ধোয়ার সাবান দিয়ে ধোয়া যেতে পারে, কারণ কাপড় ধোয়ার সাবানে ক্ষার বেশি থাকে। এছাড়া ধোয়ার সময় খুব ঘষাঘষি করা যাবে না, বেশিক্ষণ ভিজিয়েও রাখা যাবে না। আলতো হাতে শ্যাম্পু দিয়ে ধুলে পোশাক বেশি দিন টেকসই হবে। অন্যদিকে সুতি আর লিলেন কাপড়ের ক্ষেত্রে বিষয়টি আরও সহজ। এসব কাপড় সাবান বা ডিটারজেন্ট দিয়েই ধোয়া যায়, তবে প্রিন্টের কাপড়ের ক্ষেত্রে কিছুটা বাড়তি সতর্কতা জরুরি। সিল্কের পোশাকে ড্রাই ওয়াশ করার নির্দেশনা দেয়া থাকলেও তা শ্যাম্পু দিয়ে ধোয়া যাবে। শ্যাম্পুতে নেই শক্তিশালী কোনো ডিটারজেন্ট, তাই উজ্জ্বলতাও থাকে, রঙও বজায় থাকে। হালকা পরিষ্কারক ব্যবহার করা সিল্কের জন্য নিরাপদ। তবে ড্রাই ওয়াশের নির্দেশনা থাকলে তরল ডিটারজেন্ট ব্যবহার করা এবং গরম পানি ব্যবহার না করাই ভালো, কারণ গরম পানি কাপড়ের রং এবং টেক্সচার নষ্ট করতে পারে। হালকা ঠান্ডা বা স্বাভাবিক পানি সবচেয়ে নিরাপদ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বুড়ো আঙ্গুলের সমস্যা হয়তো লক্ষ্যই করেননি অনেকেই। নিজের থাম্ব নাড়ালেই হচ্ছে টিকটিক শব্দ, মাঝে মাঝে হালকা ব্যথা, ফোলা ভাব। এসবের কারণ ফোন স্ক্রলিং। সকাল থেকে রাত হোক কাজে কিংবা রিলস ভিডিও দেখে সময় কাটাতে গিয়ে কতটা যে ক্ষতি হচ্ছে বুড়ো আঙ্গুলের, তা বেশিরভাগেরই অজানা। একসময় বুড়ো আঙ্গুলের কাজ ছিল শুধু SMS লেখা, কিন্তু এখন যেন ফুল টাইম ব্যস্ততা। সকালে অ্যালার্ম বন্ধ করা থেকে রাতে শেষ রিল দেখা পর্যন্ত স্ক্রল, টাইপ, লাইক, শেয়ার, বিশ্রামের যেন সময়ই নেই। সোশ্যাল মিডিয়ায় একের পর এক স্ক্রলিং, দ্রুত টাইপিং আর স্মার্টফোন এক হাতে ধরে চালানোর ফলে একই ধরনের নড়াচড়া হয় হাজারো বার, যাতে বুড়ো আঙ্গুলের টেন্ডন ও জয়েন্টে অতিরিক্ত চাপ পড়ে। অনেকে এই সমস্যাকে স্মার্টফোন থাম্ব বলেন। সময় মতো গুরুত্ব না দিলে টেন্ডনের সংক্রমণ, এমনকি ট্রিগার থাম্ব বা বুড়ো আঙুলে ব্যথা হতে পারে। শুধু ব্যথাই নয়, আঙুল ফুলে শক্ত হয়ে যেতে পারে এবং নাড়ালে টিকটিক শব্দও হতে পারে। বোতলের ঢাকনা খোলা, বাজারের ব্যাগ ধরা, এমনকি জামার বোতাম লাগানোর মতো সহজ কাজও তখন হয়ে উঠতে পারে বিরক্তিকর। এমন সমস্যায় পড়তে না চাইলে 30 মিনিট পর পর 2 থেকে 5 মিনিট আঙুলকে বিশ্রাম দিন। সম্ভব হলে 2 হাতে ফোন ধরুন, বেশি টাইপ প্রয়োজন হলে ভয়েস টাইপিং ফিচার ব্যবহার করুন, আর দীর্ঘক্ষণ ফোন চালানোর অভ্যাসটা একটু কমান। ফোন বদলানো সহজ হলেও আঙুল কিন্তু বদলানো যায় না, তাই আরেকটা রিল দেখার আগে একটু থামুন, আঙুলকে অবসর দিন কিছুটা সময়। শরীফুল হক, চ্যানেল 24। অবচেতন ও চেতনার সীমানা পেরিয়ে পড়া বাস্তবের এক অনন্য যাত্রা শিরোনামে চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে হয়ে গেল শিল্পী জাকিয়া খান চন্দনার চতুর্থ একক চিত্র প্রদর্শনী। শিল্পী তার সৃষ্টিকর্মের মধ্য দিয়ে দর্শকদের নিয়ে যেতে চেয়েছেন স্বপ্নময়, রহস্যে ঘেরা এক কল্পনার জগতে, যেখানে চেতনা ও অবচেতনের মিলনে তৈরি হয়েছে নতুন এক দৃশ্য ভাষা। বাংলাদেশের যে কজন শিল্পী নিয়মিতভাবে পড়া বাস্তবতা নিয়ে কাজ করেন, তাদের মধ্যে অন্যতম জাকিয়া খান চন্দনা। তার চিত্রকর্মে প্রকৃতি, মানব অবয়ব, ভাঙা ভূদৃশ্য এবং প্রতীকী উপাদানের কাজ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করা জাকিয়া খান চন্দনা বলেন, প্রকৃতিকে উপজীব্য করেই তার এগিয়ে চলা। প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর আব্দুস সালাম। এটা আমার 4th সোলো এক্সিবিশন। রিসেন্টলি আমার 3rd সোলো এক্সিবিশন হয়েছে আলিয়ান্স ফ্রান্সিসে। ওটা অ্যাকচুয়ালি খুব সময় স্বল্পতার জন্য আমি আবার এখানে আয়োজন করেছি। তো আগামীকাল প্রদর্শনীটি শেষ হয়ে যাবে। তো আমার এখানে যে কয়টি চিত্রকর্ম রয়েছে, মোট 33টা, এই চিত্রকর্মগুলোর অ্যাকচুয়ালি সিরিজের মতো করেছি আমি। প্রতিটারই একটা থিমটা হচ্ছে অবচেতন মনের বাস্তবতা বা রিয়েলিটি অফ দ্য সাবকনশিয়াস মাইন্ড, যেটা অ্যাকচুয়ালি আমি যে ধারাটা এখানে অনুসরণ করেছি সেটা হচ্ছে পরাবাস্তবতা, যেটা প্রথম বিশ্বযুদ্ধের পরে সালভাদর ডালি প্রথম ছবি আঁকা শুরু করেন পরাবাস্তবতা শিল্পের উপরে।
তো যাই হোক, আমি এটার উপরেই ওনার ছবিগুলো দেখতাম একটা সময় অনেক বেশি। যখন আমি চারুকলাতে পড়াশোনা করেছি তখন আমি ইন্সপায়ার্ড হতাম। অন্যান্য মাস্টারপিসদের কাজও যেমন দেখতাম, ওনার কাজও দেখতাম। জর্জো দে চিরিকো, ট্যাঙ্গুয়ে, এদের কাজ দেখতাম, দেখে দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। তো মাস্টার্সের শেষের দিকে 2 বছর অ্যাকচুয়ালি নিরীক্ষাধর্মী কাজের উপরে আমাদের চর্চা করতে হতো এবং আমাদের স্বতন্ত্রতার শুরু ওই সময় থেকে শুরু হয়। তখন থেকেই আমি আমার এই সাররিয়ালিজমের প্রতি আমার যেহেতু বেশি আকর্ষণ ছিল, আমার এটাতেই শিল্পচর্চায় আমি সংযোজন করেছি শুরু থেকে, এবং এ পর্যন্ত যতগুলো এক্সিবিশন আমার হয়েছে, এটা আমার 4th, প্রতিটাতেই আমার এই ধারার উপরেই আমি কাজ করেছি। ধারাটা সুরিয়ালিজম হলেও আমি একটা বিশেষ মেসেজ আমার ছবির মধ্যে দিতে চাই। সেটা হচ্ছে যে আমার প্রধান উপজীব্য হচ্ছে মানব সত্তার সংকটময় অবস্থান পৃথিবীতে, এবং এর পাশাপাশি প্রকৃতি এবং মানব সত্তা, এই 2 বিষয়টাকেই আমি অ্যাকচুয়ালি এর ডিস্ট্রাকশন যেমন দেখাচ্ছি, পাশাপাশি রিনিউয়াল দেখাচ্ছি। এতে করে যেমন পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত নানান রকমভাবেই আমরা কিন্তু নানাভাবে দেখছি যে পৃথিবীর এক সময় ধ্বংস হচ্ছে, কখনো প্রাকৃতিকভাবে হচ্ছে, মানুষের দ্বারা হচ্ছে, আবার নতুনভাবে শুরু হচ্ছে। আমার ছবির মাধ্যমে আমি নতুনভাবে আশার আলো দেখাতে চাই মানুষকে, যাতে করে মানুষ উৎসাহিত হয় বা তাদের মধ্যে একটা আশার আলো যাতে আমার ছবির মাধ্যমে দেখতে পায়, এটাই আমার চেষ্টা। এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ আর স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।